স্বাগতম, নমস্কার। একদম গোড়াপত্য নেই, আপনাদের সামনে আমার অতিথিকে তুলে ধরবো, তারপরে কথা বলছি। ভীষণ প্রিয় আমাদের দেবাচার্যজি, আচার্য দেবাচার্য, তাকে ওয়েলকাম করি। একদম, সবাইকে নমস্কার। এবং তার সঙ্গে সরাসরি বলতে চাই ওনাকে যে এই ব্রাহ্মণ সন্তান পুজো আচ্চা থেকে ধর্মীয় ব্যাপারে যেমন থাকেন, তারপর বিশ্ব ব্রহ্মাণ্ডের খবরাখবরটিও তিনি রাখেন। এবং ভট্টশালী নামটি আমি তাকে বারবার বলি এ কারণেই যে এই টোটালিটি নিয়ে কিন্তু জ্যোতিষচর্চা হয় এবং তার যে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, যেটার জন্য অবশ্যই দেবাচার্যজিকে আমি কনগ্র্যাচুলেট করব, সেটা যে 23 তারিখ চলে গেল সম্প্রতি। 23 তারিখ ভয়ঙ্কর দিন। এখানেই বসে এই টেবিলে বসে আমার সামনে বলেছেন, এমন নয় যে দেবাশিস অনুষ্ঠান বলেছেন যে আমি সেটাকে তুলে ধরছি, তা নয়। তিনি কি বলেছিলেন? 23 তারিখ অবজার্ভ করুন। 3-3টে বম চার্জ হলো ইরানের উপর, এবং সেটা আমেরিকা করল আনএক্সপেক্টেড। আমেরিকা ফিল্ডেই ছিল না, বাইরে থেকে উস্কানিমূলক কথাবার্তা বলেছে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো এই যে একটা পরিস্থিতি বিশ্বজুড়ে, থামার কোনো লক্ষণ নেই। এবং আপনি বলেছেন যে এটা থামবে না। এখন আপনি একটা ডেডলাইন দিয়েছেন, সেটা তো সেপ্টেম্বর অবধি নাকি এইসবই নানান রকম ঘটনা ঘটবে। একটা বাচ্চার মৃত্যু হলো এটা ভোটের দিন, সেটাকেও বা আমি তো কাউন্টিংয়ের মধ্যে রাখতে বাধ্য। আমরা তো আশা করি না। তো ফলে এই নির্মমতা, এই ভয়ঙ্করতার মধ্যে আমরা যখন কাজ করছি, তার 1-2 দিন বাদেই রথযাত্রা। তাহলে কি জগন্নাথ দেব তার হাতটা গুটিয়ে রেখেছেন? বাঁচবো কি করে? প্রবলেম যখন আপনি তুলে ধরেছেন, সলিউশনটা আপনার কাছ থেকেই চাই। না, একদম। প্রথমে বলি যে আমি আগের দিনকেও বলেছিলাম, দেবাশিসদের সাথে প্রোগ্রাম করতে করতে বলেছিলাম যে 1941 সালের যদি আমরা আমি দেখেছি ক্যালেন্ডার এক্স্যাক্টলি সেম, একদম, এবং 2025 সালের ক্যালেন্ডার সেম। 1941 জুন মাসে ভয়াবহ কি বলবো প্লেন অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের। বিশ্বযুদ্ধ 2025 সালের এআই যেটা হলো, তো এয়ার ইন্ডিয়া যেটা হলো, সেটা অবশ্যই দুঃখজনক, এবং 242 জন মানুষের প্রাণ গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখন প্রায় থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার মুখেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে সত্যি আমরা ঠিক কতটা প্রবলেমে আছি, বা আমরা হয়তো অনেক সময় এই মুহূর্তে আমাদের রাজ্য নেতা বা দেশের নেতাকে নিয়ে আলোচনা করব, ব্যাস এইটুকুনি। কিন্তু তার পরিধির বাইরে যদি দেখি না, তো এই মুহূর্তে স্পেশালি কালকে মোটামুটি সাইরেন বাজিয়ে দিয়েছে দুবাইও। তো কাতার কোনো কিছুর মধ্যে ছিল না। কাতারে যেহেতু আমেরিকান ঘাঁটি ছিল, সেহেতু আমেরিকান ঘাঁটিগুলোকে কালকে ইরান উড়িয়ে দিয়েছে। কারণ শুধুমাত্র আমেরিকা যেহেতু 23 তারিখ রাত্রিবেলায় অ্যাটাক করে এবং ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়, এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে কন্টিনিউয়াসলি গতকালকেও বোম্বিং হয়েছে, এবং ব্লাস্টিক মিসাইল যেগুলো আছে সেগুলো ইসরায়েলের উপরে ভয়ঙ্কর পাওয়ারফুল, যথেষ্ট পাওয়ারফুল। এবং এই দুটো রাজ্যের মধ্যে কী হয়েছে, দুটো দেশের মধ্যে কী হয়েছে, সব থেকে বড়ো জিনিস হচ্ছে একজন নাহলে তেল বিক্রি করে, দ্বিতীয়জন তেল বিক্রির সাথে সাথে অস্ত্র প্রযুক্তিতেও সাংঘাতিক উন্নত ইসরায়েলকে যতটা জানা যায়। তো সেই জায়গা থেকে যদি দেখেন, তো কোথাও না কোথাও একটু ডিস্টারবেন্স আছে, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট একটা ভয়, ভীতি ঢুকে গেছে অলরেডি, যে এখান থেকে বাঁচার রাস্তা কোথায়। তার মধ্যে আরেকটুখানি যদি বিস্তরে যায়, তাহলে নর্থ কোরিয়াকেও যদি দেখা যায়, যিনি বসে আছেন তিনি কিম, সুস্থ মস্তিষ্কের মানুষরা, উনি হয়তো স্টার্টিংই করবেন নিউক্লিয়ার দিয়ে। ওনার কাছে আছে অনেক, এবং উনি হয়তো স্টার্টিংই করবেন। তো এই যে এই ভয়গুলো যখন মানুষের মনের মধ্যে ঢোকে না, তখন আমার মনে হয় যে আমি চাকরি পাইনি, বা আমি কবে চাকরি পাবো, বা আমার পরিবারের কী হবে, বা আমার পরিবারের হয়তো ইনকামের জায়গা ঠিক আছে, তা সত্ত্বেও ছেলে দাঁড়ানো না, বিভিন্ন টেনশন থাকে। তার মধ্যে যদি এই ধরনের সিচুয়েশন ঘটে, তখন আমি বাঁচবো কী করে, এটা হচ্ছে সবার আগে প্রশ্ন হয়ে ওঠা উচিত। জগন্নাথ দেব কখনোই হাত গুটিয়ে নেই, এবং আমার বিশ্বাস উনি অ্যাটলিস্ট হয়তো আমাদেরকে গার্ড করছেন, আমাদের রক্ষা করছেন, যে কারণে আমাদের গায়ে আঁচ লাগছে না। এটা প্রভুর প্রতি বিশ্বাস থাকা উচিত। আর দ্বিতীয় হচ্ছে যে দেখুন, কী বলবো, যদি আমি 2026 সাল দেখি, সব থেকে বড় সমস্যা
আসবে সবার আগে পুরীতে, তো তখন কি জগন্নাথ দেব হাত গুটিয়ে থাকবেন? না, মানে যেটা হওয়ার বা যেটা ভবিতব্য সেটাকে অবশ্যই হতে দেবেন বলেই মনে হয়, এবং সেটা যতটাই কষ্টদায়ক হোক না কেন, কিন্তু আমার মনে হয় যে তার মধ্যে থেকেও নতুনের সূচনা অবশ্যই শুরু হয়। কিন্তু হ্যাঁ, সাময়িক এই মুহূর্তে যে সময়টা চলছে, এগুলো অনেক বড় বড় কথা বললাম। আমার মনে হয় যে আলটিমেটলি এই মুহূর্তে জুন মাসটার মধ্যে, আজকে জুন মাসের 25 তারিখ, এই মুহূর্তের মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমি বলবো আমরা 25 তারিখের মধ্যে অনেক কিছু বাজে দেখেছি, এবং স্পেশালি এই মাসের 28 তারিখটা হচ্ছে ডেডলাইন, একটা বড় ডেডলাইন আমি যতটা দেখেছি। তো 28 তারিখটা কিন্তু কোনো কারণেই ভালো না। যদি আমি বলি যে 28 এবং মধ্যপ্রাচ্যের যদি দেশগুলোকে আমি ক্যালকুলেশন করে নিই, তাহলে মিড নাইটকে অবশ্যই ক্যালকুলেশন নিশ্চয়ই করে নিতে হবে। সেখানকার মিড নাইট মানে কোনো কোনো জায়গায় তো ডে লাইট। হ্যাঁ, একদম। তো সেই জায়গাগুলোকেও ক্যালকুলেশন করে নিতে হবে। তো করে নিলে কিন্তু 28 তারিখটা আমার মনে হয় স্পেশালি প্রতিটা মানুষ সাবধানে থাকুন, কারণ এমন কিছু অস্থিরতা বা কিছু ডিস্টারবেন্সের খবর আসবে যেগুলো আমাদেরকে হয়তো বিধ্বস্ত করবে। তো স্পেশালি আমার মনে হয় না ঘটুক, কিন্তু 28 তারিখটা ভালো না। 28শে জুন যদি খুব লং ড্রাইভ বা খুব বড় কাজের জন্য বাইরে যাতায়াতের ব্যাপার থাকে, আমার মনে হয় শনিবার, হ্যাঁ, সেই জায়গাটাকে একটু ভেবে চিন্তে এগোনোটা দরকার আছে। কিন্তু আপনি তো একটা দিক বললেন, এবং ইউ আর এ ভেরি পাওয়ারফুল ম্যান। হ্যাঁ, মানে সেই শক্তি আপনার রয়েছে। আপনি নিজে পুজো আর্চা করেন, ধার্মিক কথাবার্তা যেমন বলেন, তেমন তো এখানে ফোন যারা করেন তাদের অনেকের কাছেই আপনি অত্যন্ত প্রিয় মানুষ। কারণ আপনি স্বল্প বাক্য করেন, প্রচুর বাজে বকেন না। হ্যাঁ, যেটা একটা বদভ্যাস আছে এই ট্রেডের, সেখানে একটা মিষ্টি হাসি হেসে খুব প্র্যাকটিক্যাল কথা স্টেপ বাই স্টেপ বলতে বলতে জানি। এবং আপনার কথার মধ্যে যেটা আমার ভালো লাগার জায়গা, দেখুন আমার সাংবাদিকতাটার জীবন, আমি সব কিছুর মধ্যে সংবাদ খুঁজতে যাই। তো সেটা আমি দেখেছি যে আপনার মানে ধরুন ইরানের যুদ্ধ, ভারতের অবস্থান, জগন্নাথদেব, সবই যেন ইন্টারলিঙ্ক। আপনি কখনো লিঙ্কলেস কথাবার্তা বলেন না, যে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। কি বলবেন সেটা নিয়ে? না, লিঙ্ক প্রতিটা জায়গাতে। দেখুন, আমি একটা কথা বলি সবসময়, যদি কোনো কারণে দেখবেন ট্রাক ধর্মঘট চলছে না, তো আপনি জানবেন খাদ্যদ্রব্যের দাম বাড়তে চলেছে। তো মানে এটা লিঙ্ক আপনি দেখলে বুঝে যাবেন। মানে এটা হচ্ছে আমাদের ইকোনমির উপর যাদের অনেক বেশি আধিপত্য রয়েছে তারা বুঝে যাবে, যখন এই ট্রাক ধর্মঘট চলছে পরের দিনকে দেখবেন যে শস্য মূল্যের দাম অটোমেটিক্যালি বাড়ছে। তেমনি যারা আমার মনে হয় যারা স্পেশালি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়ে রয়েছে, বা যাদের 24 আওয়ার্স শুধু জ্যোতিষশাস্ত্রের মধ্যেই মানে কি বলবো জ্ঞান আহরণ করে যাচ্ছে না এখনো পর্যন্ত, তারা জানেন যে তাদের কত ডিগ্রিতে এই মুহূর্তে বৃহস্পতি বসে রয়েছে। আমি যেখানে বসে রয়েছি আমার মাথার থেকে ঠিক কত ডিগ্রিতে বৃহস্পতি বসে রয়েছে, কোথায় আমার ঠিক রাহু বসে আছে এবং কোথায় মঙ্গলটা বসে আছে। এবং আজকের ডেটে স্পেশালি যদি আমি বলি, এটা হচ্ছে ভয়াবহতার কারণ কি, রাহু এবং মঙ্গল পুরো একে অপরের মুখের পরিপূরক, সমসপ্তমে, এবং একে অপরকে দৃষ্টি দেওয়া মানে ধ্বংসাত্মক। হ্যাঁ, সেটা তো বলেছেন আপনি, বারবার করে বলেছি, আবার বলছি, এই ধ্বংসাত্মক ব্যাপারটা, এই ধ্বংসাত্মক ক্রিয়াটা ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত এরা নিজেদের পজিশনটা চেঞ্জ করবে। ঠিক এই পজিশনে যখন থাকবে, একে অপরকে দেখছে, রোজ একটা কিছু না কিছু ঘটনা দেখবেন যেটা আপনার জ্ঞানের মধ্যে, আপনার জানাশোনার মধ্যে, বা যদিও আপনার জ্ঞানের মধ্যে নাও থাকে, যেটা শুনলে আপনার মন খারাপ হবে। এটা এই মুহূর্তে প্রাপ্তি আমাদের। তো হ্যাঁ, 28 তারিখটা স্পেশালি আমার মনে হয় যে সাবধানতাটা খুব জরুরি। 28 তারিখটা কিছু না হোক, কারোর কিছু না হোক, আমি বেশি খুশি হব। কিন্তু যদি কিছু খারাপ হওয়ার মতো একটু আদ্র না, অনেকটা জায়গা আছে। শনিবার অনেকেই শনিবার রাশ ড্রাইভ করে একটুখানি ফ্যামিলি নিয়ে বেড়াতে যান, কথাটা তো শুনলেন। আমি তো অন্তত আমার পরিবারকে ঠান্ডা রাখবো, আপনার পরিবারের ব্যাপারটা আপনার কাছে। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি বেলেঘাটা থেকে কথা বলছিলাম। হ্যাঁ বলুন। বেলেঘাটা, হ্যাঁ বলছি, আমি আমার বোনের সম্বন্ধে একটু জানবো। বোনের নাম অঙ্কিতা চক্রবর্তী। দাদা, আপনাদের প্রোগ্রাম দেখি, ভালো লাগে। লাইনটা অনেকদিন ধরে পাওয়া যায় না, তার লাইনটা পেয়ে গেলাম। না, এই মাসে লাইভ প্রোগ্রামটা খুব কমও হয়েছে। মানে আমি হয়তো এই মাসে খুব বেশি হলে 4 দিন 3-4 দিন নিয়ে এসেছি, টাইম পাইনি। আর আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, মন দিয়ে শুনি। মানে যদি মিসও হয়ে যায় আমি ইউটিউবে দেখে নিই। হ্যাঁ, তো আমার বোনের সম্বন্ধে একটু জানতাম। হ্যাঁ প্লিজ, ডেট অফ বার্থটা বলবেন। হ্যাঁ, 3-2-2001।
3/2/2001। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সময়টা? সন্ধ্যে 7:01। সন্ধ্যে 7:01। এক। জন্ম কোথায়? কলকাতায়? হ্যাঁ হ্যাঁ, কলকাতায়, বেলেঘাটা। সন্ধ্যে 7:01। হ্যাঁ 7:01। হ্যাঁ, লিখেছেন। শনিবার ছিল তো? হ্যাঁ শনিবার ছিল তো? হ্যাঁ 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 দাদা, হ্যাঁ। বৃষ রাশি, সিংহ লগ্ন, দশমী শুক্লপক্ষের জন্ম। আচ্ছা, নরগণ। জন্ম ছক অনুযায়ী তুঙ্গস্থ হচ্ছে শুক্র, মঙ্গল হচ্ছে সক্ষেত্রী। আচ্ছা, লগ্নের সেকেন্ড, থার্ড, ফোর্থ হাউসে মঙ্গল, আচ্ছা সক্ষেত্রী। ফিফথ হাউসে কেতু, সিক্স হাউসে রবি শনির ঘরে, সেভেন্থ হাউসে হচ্ছে বুধ, অষ্টমী শুক্র, নবমী কিছু নেই, দশমী বৃহস্পতি, শনি, চন্দ্র। আচ্ছা, একাদশে রাহু, দ্বাদশে কিছু নেই। আচ্ছা দেখুন, ফার্স্ট কথা যে খুবই ছোট মানুষ, 24 বছর বয়স। বৃহস্পতি চন্দ্র একত্রে থাকলে জীবযোগ, এবং আমরা বলি গজকেশ্বরী যোগ। জীবনে সাফল্য, উন্নতি 100% পাবে। এবং বৃহস্পতি শনি থাকলে গুরুশৈলী যোগ। জীবনে উন্নতির জায়গাটাও যথেষ্ট ভালো এবং পজিটিভ দিক থেকেই এগোনো যায়। শনির ঘরে রবি, এটা খুব একটা ভালো কিছু দেবে না। মাইগ্রেন, সাইনাস রিলেটেড কিছু প্রবলেম, যেটা ওকে খুব বিধ্বস্ত করবে। শুক্র যেখানে বসে রয়েছে অষ্টম ঘরে, জেনারেলি শারীরিক জায়গাটাতে সচেতনতা দরকার থাকবে। যদি শারীরিক দিক থেকে সচেতন না হয়, তাহলে কিন্তু বেশ কিছু ডিস্টারবেন্স হওয়া উচিত। পড়াশোনার জায়গা নিয়ে আমার স্পেশালি বলার কিছু নেই। শুক্র যেখানটাতে অবশ্যই, তো এখানে সেকেন্ড হাউস, থার্ড হাউস হচ্ছে শুক্র, এখানে তো বুঝতে হচ্ছে। বাকি গ্রহগুলো সবকটাই ঠিকঠাক। আচ্ছা, শুক্র যেখানে আছে সেটাও যথেষ্ট ভালো, ভুল বলার মতো কোনো জায়গা নেই। এবং মেডিকেল বা টেকনিক্যাল দিক থেকে তো যথেষ্ট পজিটিভ জায়গায় ছিল ওভারঅল। আচ্ছা, বুধের সাথে রাহু, চিন্তা ভাবনাগুলো না ডিসিশন মেকার নয়, যে ওর জন্য একটুখানি জীবনে পরিশ্রমের মাত্রাটা বেশি থাকবে। একটা কাজ ও খুব টেনশন করে দাদা। ওর মানে মা মারাও গেছে, এই 2022-এই মারা গেছে। আমার আর কি করতে তো বল, মানে আমার কাকিমা হয় আর কি, তিনি মারা গেছে। হ্যাঁ, তো আর ও এমনি বাড়িতে এমনি টিউশনই করে। আর ওই ম্যারেজ লাইফটা কি ঠিক আছে দাদা? না, খারাপ তো আমার বলার মতো কোনো জায়গা নেই। দেখুন, মাঙ্গলিক নেই তো? মঙ্গল ফোর্থ হাউসে থাকলে পরে মাঙ্গলিক হয়, এটা খুব সত্য কথা। কিন্তু নিজের ঘরে যদি মঙ্গল থাকে, সক্ষেত্রী যদি হয়ে যায়, তাহলে মাঙ্গলিক দোষটা ক্ষীণ হয়ে যায়। ওর বৃশ্চিকে বসে রয়েছে তো, পাওয়ারটা মাঙ্গলিকে সেরকম মেজর কোনো সমস্যা থাকে না। আচ্ছা, এখন তাহলে ওর কি করণীয় দাদা? মানে আপনার কি দেখানোর দরকার এখন এই মুহূর্তে দরকার আছে না পরে? কিচ্ছু না, ওকে একটুখানি ডাক্তার দেখান, একটু চোখটা দেখাবেন, তাহলেই যথেষ্ট। ওর একটু মাথার রিলেটেড ঘাড় জায়গা এগুলো দিয়ে একটু পেন আসার সম্ভাবনা থাকবে। মাঝে মধ্যেই মাথা যন্ত্রণাতে ও দেখবেন কাহিল থাকবে। তো সেই জিনিসটা আমার মনে হয় ওর পক্ষে খারাপ। এছাড়া কিন্তু ওভারঅল খুব খারাপ বলার মতো কিছু নেই ওর জন্মছকে। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আপনার কথাগুলো তার খুব মনোমত হয়েছে। না হলে বলে না মাথার যন্ত্রণা তো ওর হয় না, তা নয়, প্রত্যেকটা কথাই অ্যাপ্রিসিয়েট করেছেন। না, শনি রবির কনজাংশনে আসতে হবেই, হয়েছে বলেই তো তিনি তো বললেন যে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দিয়ে কে যায়। আপনি তো প্রোগ্রাম করছেন, একটা ফোন দেখে আচ্ছা আপনি তাহলে একটু ভালো জ্যোতিষী দেখিয়ে নিন, বা আপনি একটুখানি সাবধান হন, সতর্ক হন। আপনার যা বলার পরপর বলে গেলেন। ভদ্রমহিলার সুন্দর শিক্ষিতা মহিলা যিনি ফোন করেছেন, তিনি শুধু বললেন ধন্যবাদ। মানে তার যা পাওয়ার আপনার হিন্টসে কিন্তু পাওয়া না। উনি আমাকে বিনা কারণে এখন দেখাবেন, কারণ এই মুহূর্তটা যেটা চলছে। তারপরে উনি বললেন যে তাহলে কি একটু দেখিয়ে নেবো? আপনি বললেন না, আপনি বরং চিকিৎসকদের দেখিয়ে ইয়ে করুন। হ্যাঁ, ও শারীরিক জায়গাটাতে একটু উইক আছে তো এই মুহূর্তে, বা মেন্টালি একটুখানি পাজলড আছে এই মুহূর্তে। মানে বলে কে? হ্যাঁ, যাই হোক না, এটা বলে কি না, আমি তো অ্যাটলিস্ট বলি। এবং আমার মনে হয় যে যেটা দরকার, শাস্ত্রটাকে ভালোবাসলে দেখবেন যতই প্রফেশন হন না কেন, কোথাও না কোথাও ভালোবাসাটা আগে কাজ করে। মানে সেখানে আপনার পেশার থেকে শাস্ত্রটা আগে চলে, নেশাটা কাজ করে, নেশাটা আগে কাজ করে একদম। বলে ধর পেশা পরে হবে, আমি যেটা সত্যি সেটা বলবো না। আমি এখনো পর্যন্ত বহু এমন আছেন যারা দেখাতে আসেন, ক্লায়েন্ট বলুন, কাস্টমার বলুন, গ্রাহক বলুন, যেটাই আপনি বলুন না কেন, এমনও আছে যাদের কিছু রিকোয়ারমেন্ট নেই, আমি বাধ্য হয়ে একটা কিছু লিখে দিতে হবে, এটা কখনোই নয়। ঠিক আছে, ওকে এখন তো যান, কোনো অসুবিধা নেই। আগামী দিন আপনার যদি প্রয়োজন হয়, যদি তখন দেখাবেন এসে, এখনই কি দরকার আছে বা আজকেই কি দরকার আছে।
ইমিডিয়েট বলে এরকম কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেক মানুষের ক্ষেত্রে যেটা হয়তো উনি জানেন না, হয়তো জ্যোতিষের কাছেই এসেছেন এবং সেদিনকে দেখা গেল ওনার, আমি একটা সবথেকে বড় ডিস্টারবেন্স যোগ বলছি, শনির দশা, রাহুর অন্তর্দশা এবং মঙ্গলের প্রত্যন্তর্দশা, উনি একটা অপারেশন পিরিয়ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন অথবা বড় একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আপনি যদি তখন তাকে তার কোনো একটা রেমেডি বলেন এটা পড়তে, উনি ভাববেন হয়তো জ্যোতিষীর কাছে এসেছিলাম বলে ইনস্ট্যান্ট পড়তে বলেছি, ব্যাপারটা না। এই যে কনজাংশন ব্যাপারটা, যেটা তিনটে গ্রহের একটা দশা, একটা মহাদশা, একটা অন্তর্দশা, একটা উপদশা চলছে, এই তিনটে দশা যখনই চলবে তখনই আপনি জানবেন সেই ব্যক্তিকে হসপিটালের বেডে গিয়ে একবার শুতেই হবে। আচ্ছা, তো সেই সময় যদি আপনি তাকে প্রিকশন দেন, তাকে রেমিডেন্স, সে যদি ভাবে, তাহলে সেই জায়গাটাতে আপনার কিছু করারও থাকবে না। তার মানে আপনি হিন্টসটা দিচ্ছেন যে ভাই তোমার অবস্থা ঠিক আছে, হ্যাঁ, কিংবা আপনি বলছেন যে দেখো ভাই তোমার একটা ব্যাড টাইম আসছে, আমি চাই না তুমি হসপিটালাইজড হও, একদম তাই তো? তো এই দুটোই তো যথেষ্ট। আপনি তো বলছেন না হসপিটাল বললে পরে তার টেনশন শুরু হয়ে যাবে, আমি হসপিটালটা উচ্চ, ঠিক আছে, একটু সামনের দিনটা একটু, কিন্তু 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 কথাটা হচ্ছে যে সেটা দেবাচার্যর কথা শুনে কিন্তু মানুষের একটু সিনসিয়ার এবং সিরিয়াস হওয়া উচিত। তার কারণ উনি যখন স্ট্রেট কথা বলেন, স্পেডকে স্পেড বলেন, এবং উনি যখন রাষ্ট্রবাদ নিয়ে আলোচনা করেন, তখন তার কথাটাকে আমি আমল দেবো না? আজকে আমাদের দর্শকরা শিক্ষিত দর্শক না, বাস্তব একদম। এবং আমি ভগবানকে সবসময় ধন্যবাদ জানাই যে যারা আসেন না, হয়তো মানে সবাই যে আমি বলবো উচ্চশিক্ষিত এরকম না, কিন্তু প্রত্যেকের মধ্যে শিক্ষাটা আলাদা জায়গায় কাজ করে। আমি যদি বলি যে স্কুলে গিয়ে শিক্ষা লাভ করতে হবে, এটা তো আমরা জানি রবীন্দ্রনাথের কাছ থেকে কখনোই নয়। আম গাছতলায় বসেও শিক্ষা লাভ করা যেতে পারে, কিন্তু ব্যবহার যেটা মানে আপনার সামনে প্রেজেন্ট করছে, যেটা আমার কাছে এখনো পর্যন্ত এমন কোনো মানুষ আছেন নিজেরা খুব রাফ বা রুড এরকম বা খুব উঁচু গলায় কথা বলতে, মানে আপনার এখানে যথেষ্ট ভদ্র নম্র সভ্য লোকেরাই আসেন। এবং যারা ফোনও করেন, দেখুন কি শিক্ষিত সমস্ত পরিবারের লোকেরা। সত্যি সত্যি, তার কারণটা হচ্ছে আজকে যুগ পাল্টাচ্ছে, আমি যদি যুগের সঙ্গে না চলতে পারি। যিনি ফোন করেছিলেন ওনার বলার স্টাইল বা প্রেজেন্টেশনটা সত্যি ভালো, এবং আমার মনে হয় এগুলো সবকিছু প্রবুদ্ধন, কিছু ভালো করলে পরে হয়তো অনেক ভালো পাওয়া যায়, তার মধ্যে আসা যায়। তো আমার মনে হয় অনেক ভালো এরাই আমার কাছে। ফলে আমরা যেটা এই অনুষ্ঠানটা থেকে মূলত আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে বাস্তবিকই আপনি কেমন আছেন। দেখুন, যুদ্ধ বিগ্রহের কথা উনি বলছেন, আপনি হয়তো ভাববেন যে যুদ্ধ বিগ্রহের সঙ্গে জ্যোতিষের কি সম্পর্ক, বা কেউ কেউ আছেন না যে আমি তো জানতে চাইছি আমার মেয়ের বিয়েটা কবে হবে। এক মিনিট থামবো সুন্দর, যুদ্ধ বিগ্রহের কথা যদি যারা আমার প্রোগ্রাম দেখেন তারা জানবেন আমি 2025-এ এসে এই 25-এর মাঝখান থেকে বলছি তা নয়, আমি 2024 থেকে বলেছি। 2026-এ আমরা ভয়াবহ কিছু দেখবো, কিন্তু স্টার্টিং হবে 2025-এর মিড থেকে। তো অটোমেটিক্যালি মিড চলছে এবং মিড থেকেই দেখা যাচ্ছে। এবং আমরা মানে 1941-এর কথা আপনি বললেন যেটা, তারপরে যখন 45-এ যুদ্ধটা শেষ হলো, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়েছিল, খরা হয়েছিল, ফ্যান দাও মা করে মানুষ ঘুরে বেড়াতো এই ভারতবর্ষে, অথচ বিশ্বযুদ্ধ হয়েছে আরেকটা জায়গায়। একদম, তাহলে এফেক্টটা গিয়ে ভারতবর্ষের উপরেও পড়েছে। প্রতিটা জায়গায় ওয়ার্ল্ড ওয়ার হলো কেন, তাই না? তো প্রতিটা জায়গাতেই তার এফেক্ট পড়ে, এবং আমরা কখনোই চাই না আজকে ডেটে শিক্ষিত সমাজ বা শিক্ষিত দেশগুলো কখনোই চাইবে না যুদ্ধ বিগ্রহের মধ্যে ঢুকতে বা নিজেকে জড়াতে, কিন্তু আলটিমেটলি কেউ না কেউ কোনো না কোনোভাবে জড়িয়ে যাবে। কেউ বলবে ইরান আমাদের বন্ধু, কেউ বলবে ইসরায়েল আমাদের বন্ধু। কিছুদিন আগে সিন্দুর বলে যেটা হলো, সেখানে যে S-400 যে যতগুলো পাকিস্তানের মিসাইল আসছিল যেগুলোকে অ্যাটাকগুলোকে রক্ষা করেছে, S-400 দেওয়া ইসরায়েলেরই আমাদের কাছে। আবার ইরান তেল দিয়ে আমাদের সাহায্য করেন, কিন্তু কখনো টাকা নেয় না। কলকাতাতে এসে জামা কাপড় বা যে যে জিনিসগুলো ওদের দরকার সেগুলো নিয়ে যাচ্ছে, এবং শুকনো খাবার ওরা আমাদের পাঠাচ্ছেন। খারাপ আমাদের কাছে কেউই না, নিউট্রাল থাকাটাই বেটার এই মুহূর্তে। তাই তো রয়েছে, একদম এই মুহূর্তে ভারত সরকার নিউট্রাল রয়েছে এবং দুজনকেই থামানোর চেষ্টা করছে। আমার মনে হয় বেটার, এই জিনিসটাই ঠিক আছে। এবং যাই হোক, আমি আরেকবার বলবো 28 তারিখ জিনিসটা খারাপ এবং আমার মনে হয় যথেষ্ট ডিস্টার্ব। আর একটা জিনিস অ্যানাউন্স করে দিই, যেটা হচ্ছে যে আগামী 29 তারিখ আমি শিলিগুড়িতে থাকছি, এবং আগে এবং আগে দুবার যাওয়া হয়নি। এবং কুচবিহারে যারা দেখাতে চাইছেন বা যারা নাম বুক করেছেন তারা অবশ্যই 28 তারিখ বেলা 12টার পর কুচবিহার হোটেল যুবরাজে চলে আসবেন, দেখাতে পারবেন। আরে যুবরাজ ইজ এ ভেরি বিগ প্লেস, একদম দারুণ এবং ভেরি সফিস্টিকেটেড, হেভি এবং প্রতিটা স্টাফের ব্যবহারও খুব সুন্দর, দারুণ। আমি রাজবাড়ির সামনেই, একদম দারুণ। ফলে 28 এবং 29 উনি কোনোদিন জীবনে অ্যানাউন্স করেন না, কিন্তু যেহেতু এটা উত্তর বাংলার ব্যাপার
এবং উত্তর বাংলা আমাদের কাছে এটা বিরাট সেন্টিমেন্টের জায়গা। একদম। ফলে উত্তর বাংলাতে যখন দীর্ঘদিন বাদে উনি যাচ্ছেন, কোচবিহারে যাচ্ছেন 28, এবং 28 তারিখ কোচবিহারের গেলে অটোমেটিক্যালি আলিপুর, আমি যেটা বলে রাখি আপনারা ভালো করে শুনুন, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি ঠিক মধ্য জায়গাটাতে রয়েছে কোচবিহার। আপনারা কিন্তু সকলে ওখানে নামটা লেখাবেন এবং আজকের মধ্যেই নাম লেখাবেন। আর তো মাঝখানে একটা দিন রয়েছে, এটা গেল পার্ট 1। পার্ট 2টা হচ্ছে শিলিগুড়িতে প্রচুর ওনার ভক্তবৃন্দ রয়েছেন। শিলিগুড়িতে উনি যাচ্ছেন কিন্তু 29 তারিখ রবিবার, দ্যাট ইজ এ হলিডে। এবং শিলিগুড়িতে সাধারণত শিলিগুড়ির মানুষকে খুব ভালো চিনি আমি, এত উত্তর বাংলায় গেছি, তারা রোববার দিন তাদের কিন্তু বাহ্যিক কাজটা করতে ভালোবাসেন। মানে উনি সোমবার গেলে আমি বলতাম যাবেন না, কারণ শিলিগুড়ির মানুষ এই ব্যাপারগুলো নিজেদের জীবনবোধ থেকে শুরু করে নানান কাজটা রোববার দিন করতে চান এবং রোববার দিনই উনি যাচ্ছেন। এবং সবশেষে যেই প্রশ্নটা থাকে, যেটা আমি সম্প্রতি জানতে পারলাম, যে আমাদের না এই ধরুন এডুকেশন অ্যান্ড সার্ভিস, এই দুটো জায়গায় খুব কনফিউশন হয়ে রয়েছে। হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের মাঝে মাঝে একটু খুঁচিয়ে দিই আপনাকে, যে দেখা যাচ্ছে যে অনেকেই এবার চান্স পায়নি মানে তাদের জায়গা থেকে, কিন্তু সেকেন্ড অপশন থার্ড অপশন থাকছে, তো তারা তো অনায়াসেই আপনার কাছে আসতে পারে। একদম। এবং না, মেন ব্যাপার হচ্ছে দেখুন, চান্স যারা পায়নি তাদেরকে একটাই কথা বলবো, সময়টা তোমার খারাপ নয়, এই মুহূর্তটা ডিস্টার্ব এবং প্রচুর মানুষের খারাপ, তার জন্য ডিপ্রেশন হওয়ার বা ডিপ্রেশনে নিয়ে এসে নিজেকে অন্ধকার ঘরে বন্ধ রাখার কোনো কারণ নেই। আগামী দিন অবশ্যই, আগামী বছর থেকে অনেক কিছু চেঞ্জেস আসবে এবং অনেক পজিটিভ থাকবে। 1 বছর লাইফ থেকে সরে গেলে লাইফের কিচ্ছু চেঞ্জ হয় না। এবং দ্বিতীয়টা হচ্ছে কি, চাকরির বাজারটি এত খারাপই হয়েছে যে চাকরির বাজারটিকে এই সময় যদি বলেন যে সরকারি চাকরি কোথায়, আরে অনশন করছে ভাই, 26,000-এর চাকরি চলে গেছে। তো সুতরাং আপনাকে বাঁচতে হবে, সরকারি চাকরি না থাকলে বেসরকারি চাকরি করতে হবে। কিন্তু চাকরি চাইলেই তো চাকরি পাবেন না। বেসরকারি ক্ষেত্রে আপনার যদি কোয়ালিটি না থাকে, সে পয়সা খরচা করে আপনাকে রাখবে কেন? পরিষ্কার ব্যাপার। তো ফলে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু উনি দীর্ঘ পড়াশুনো করেছেন, কোনটার সঙ্গে কোনটা কানেক্ট করলে চাকরি একটা হতে পারে। কাউন্সিলিং উনি করেন, তার মধ্যে আপনার কাউন্সিলিং ব্যাপারটা নিয়ে যদি একটুখানি বলেন। যে কাউন্সিলিং ব্যাপারটা এমন কিছু না, মেন ব্যাপার হচ্ছে দেখুন, কথা বলা এবং মনের ভাবটাকে যখন আপনি বুঝতে পারবেন না যে আলটিমেটলি তাকে ইন্টারভিউ ফেস করতে হচ্ছে, হ্যাঁ, আলটিমেটলি সে চাইছে এটা কি এবং তার কমতিটা কোথায়, এটাই হচ্ছে মেন ব্যাপার। তার কমতিটা কোথায় বা কোথায় তার ভয়ের কারণটা হয়ে গেছে, যে জায়গাটা থেকে টোটাল ব্রেনটার কাজ করছে না। হয়তো পরীক্ষার মানে ইন্টারভিউ টেবিলে গিয়ে সে অনেক কিছু বলার বক্তব্য রাখছে, কিছু পারছে না, কিন্তু ব্ল্যাঙ্ক আউট হয়ে যাচ্ছে। এবং এগুলো কিন্তু গ্রহগত কারণের জন্যই হয়ে থাকে, শুধু তাই নয় যে আমি ইন্টারভিউ টেবিলে গেলাম বা পরীক্ষার হলে গিয়ে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেলাম, এটা নয়। তো মেন ব্যাপার হচ্ছে এটা একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমার জ্ঞান কম আছে যেহেতু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি না, না একদমই না। জ্ঞান কম থাকলে আমি ওই টেবিল অবধি পৌঁছাতাম না। ফার্স্ট কথা হচ্ছে ওই টেবিলে ডেকেছে মানে আমি একজন সেই রকম লেভেলেরই স্টুডেন্ট যাকে ডেকেছে, বা চাকরি প্রার্থী, কর্মপ্রার্থী একজন আমাকে ওই অবধি তাকে ডেকে পাঠিয়েছে। তো ফার্স্ট কথা হচ্ছে নিজের মনে সেই জোরটা রাখুন, বা আয়নার সামনে দাঁড়িয়ে কিছু কিছু সময় নিজেকে একটু টাইম নিন যে আই এম দ্য বেস্ট, আমি ছাড়া কেউ পেতে পারে না, যদি আমার না হয় কারোর হবে না। ফলে এই চাকরির জায়গা থেকে যারা কনফিউজ রয়েছেন বা অনেকেই চাকরি পরিবর্তন করতে চাইছেন, সব সম্ভব। কারণ কোভিডের সময় সমস্ত কিছু বন্ধ থাকার পরও সাইকেল এবং 2 হুইলার কোটি কোটি টাকার বিক্রি হয়েছিল, ওষুধের দোকানগুলো কোটিপতি হয়েছে। তো কোনো একটা দিক তো ঠিক ছিল, বা মুদির দোকানগুলো প্রত্যেকে লাখ লাখ টাকা রোজগার করেছে। ফলে একটা দিক যখন অন্ধকার থাকে আরেকটা দিক তখন আলো হয়। আমেরিকাতে যখন রাত থাকে, আমাদের ভারতবর্ষে তখন আলো থাকে। তো সেইটার জন্য বলছি যে যারা চাকরির ব্যাপারে কনফিউজ রয়েছেন বা চাকরিটাকে চেঞ্জ করতে চাইছেন বা নতুন চাকরি খুঁজতে চাইছেন, একমাত্র আপনাদের জায়গা থেকে উইথ কাউন্সিলিং অ্যান্ড উইথ ফরওয়ার্ডেন্স আমাদের প্রিয় দেবাচার্যজি আপনাদের পাশে আছে। চ্যালেঞ্জের সঙ্গে তিনি কাজ করেন। শেষ করতে হচ্ছে, কাল আবার সকালবেলা 10:30টায় দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।